সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়েছে। ডক্টর ইউনূসের আমলে এই সংশোধনীটি করা হয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। কাজেই বিলটি জাতীয় সংসদে সহজেই পাশ হয়ে যাবে এমনটাই ভাবা হয়েছিল, কিন্তু হয়নি। বিলে আপত্তি জানান সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারাই বেশি সোচ্চার ছিলেন। তাহলে জামায়াতের আপত্তির কারণটা কি? রহস্যটা এখানেই। কারণ আইন আজকে তৈরি হলেও এটা কার্যকর থাকবে বছরের পর বছর ধরে। এই আইনে গণহত্যার সাথে জড়িত সংগঠনের নিষিদ্ধের সুযোগ আছে। এখানেই কি জামায়াতের ভয়? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে। আগে সন্ত্রাস বিরোধী আইনে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বিধান ছিল কোনো ব্যক্তি বা সংগঠন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূস সরকার ওই আইনে সংশোধনী এনে সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট জারি করা হয়। ইউনূস আমলের এই অধ্যাদেশটিকেই আইনে রূপ দিতে জাতীয় সংসদে বিল পাশ হলো। তবে পাশ হওয়ার আগে কিছু ঘটনা ঘটেছে যা বেশ কিছু প্রশ্ন তৈরি করেছে। প্রথমটি হলো, ডক্টর ইউনূস আমলের অধ্যাদেশগুলো পর্যালোচনা করার জন্য সংসদের একটা বিশেষ কমিটি করা হয়। সেই কমিটি 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু এবং 15টি সংশোধিত আকারে পাশ করার সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল করা হয় এবং 16টি ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হয়। সন্ত্রাস বিরোধী যে আইনটি পাশ হলো এটি সেই 15টির মধ্যে পড়েছিল। অর্থাৎ কমিটির সুপারিশ অনুযায়ী যে 15টি বিল সংশোধিত আকারে পাশ হওয়ার কথা এটি তার মধ্যে একটি। কিন্তু সংসদে যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। সংসদে কমিটি করে সেই কমিটির কোনো সুপারিশ যদি মানাই না হয় তাহলে কমিটি করার অর্থ কি? কমিটি কি এমন সুপারিশ করেছিল যা সংসদে পাশ হলো না? অথচ কমিটিতে তো সরকারি এবং বিরোধী দল দুই দলেরই সদস্য ছিল। তাহলে দ্বিতীয় প্রশ্নটি আরো গুরুতর। বিল পাশ হওয়ার কয়েক মিনিট আগে বিলটি নিয়ে আপত্তি জানান সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এটি একটি স্পর্শকাতর আইন। আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুসারে সংসদ না থাকলে যে অধ্যাদেশ জারি করা হয় তা সংসদ বসার 1 মাসের মধ্যেই পাশ করিয়ে নিতে হয়। সেই হিসাবে 1 বছর আগে যে সংশোধনীটি আনা হয় সেটি জামায়াতের আমির সহ সবাই 1 বছর ধরেই পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন। সংসদ বসার পর যে বিশেষ কমিটি করা হয় তাতে গাজী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম খান সহ জামায়াতের বেশ কয়েকজন এমপি আছেন। তারা এতদিন বিষয়টি দেখলেন না কেন? আসল কথাটি অবশ্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিলটি উত্থাপনের সময় তিনি বলেন, বিলটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তা সংশোধনের জন্য। এখানেই জামায়াতের যত ভয়। মনে থাকার কথা, শেখ হাসিনা সরকারের পতনের কিছুদিন আগে জামায়াতে ইসলামীকে এই আইনেই সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়। যেসব যুক্তিতে জামায়াতকে তখন নিষিদ্ধ করা হয়, ভবিষ্যতে কোনো সরকার চাইলে ওই যুক্তিতেই জামায়াতকে আবারও নিষিদ্ধ করতে পারে। বিশেষ করে 71-এর গণহত্যার দায় এবং মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াতের বিচারের কথা বহুল আলোচিত একটি বিষয়। অন্তর্বর্তী সরকারের সময়ে এই বিচার হয়নি মানে কোনোদিনই যে আর হবে না তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। বিশেষ করে আইনে যদি সেই সুযোগ থাকে তাহলে জামায়াতের ভয়ের কারণ তো আছেই। এই কারণেই কি আইন পাশের সময়ে শেষ মুহূর্তেও জামায়াতের এত দ্বিধা? 2025 সালে একটি আন্দোলন তৈরি করা হয়েছিল, যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল। আওয়ামী লীগ সহ তার সহযোগী সমস্ত সংগঠনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল। যে নিষেধাজ্ঞা এখন বিভিন্নভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ দল, নিষিদ্ধ আওয়ামী লীগ এভাবে গণমাধ্যমে শব্দ চয়ন হতে আমরা দেখছি।
সেই সময় আন্দোলনটাকে দানা বেঁধে তোলা হয়েছিল মূলত এনসিপির নেতৃত্বে। এনসিপি যদিও তখন গঠন মানে হয়েছে মাত্র, সেই এনসিপির নেতৃত্বে যখন আন্দোলনটা দানা বাঁধা হলো এবং সেই আন্দোলনে মূলত জামাতের সমর্থনে লোকবল সংগ্রহ করা তাদের মধ্যে সম্ভব হয়েছিল তাদের পক্ষে। তার মানে হচ্ছে যে আন্দোলনটা ছিল এনসিপি এবং জামাতের, আওয়ামী লীগ যেন নিষিদ্ধ করা হয়। এখন হঠাৎ করে সংসদে জামাতের আমিরের সুর পাল্টে গেছে। তিনি বলছেন সব দলকে রাজনীতি করতে দিতে হবে, সব দলের রাজনীতি করার অধিকার রয়েছে। হঠাৎ করে এই পাল্টা সুরে গান কেন শোনা যাচ্ছে? সুরটা পাল্টে গেল কেন? অন্য কোনো কিছু কি ঘটেছে? কিংবা এখন কি তিনি টের পাচ্ছেন যে নিজের ঘরে আগুন ধরার মতো অবস্থা হয়েছে, সেই কারণেই তার সংসদে বক্তব্য পরিবর্তন হয়ে গেছে? তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার কি হবে? একদিন আগেই যখন সংসদে বিল পাশ হলো, যেই অধ্যাদেশ প্রফেসর ইউনূসের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, এবং যে অধ্যাদেশের মাধ্যমে তাদের দাবির প্রেক্ষিতেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, সে সময় তো জামাত বিরোধিতা করেনি, সেই অধ্যাদেশের বিরোধিতা করেনি। যখন কণ্ঠভোটে এটা হাঁ নাতে যায় তখন তো জামাত এটাতে না ভোট দেয়নি। জামাত তো বলেনি যে, কিংবা এনসিপি তো বলেনি যে এটা আমরা পাশ করতে চাই না। ওখানে বলা হয়েছে, স্পিকার বলেছিলেন সর্বসম্মতিক্রমে, তার মানে হচ্ছে না ভোটে একটি ভোটও না পড়ায় সর্বসম্মতিক্রমে ওই অধ্যাদেশের পক্ষে মত পড়ায় সর্বসম্মতিক্রমে অধ্যাদেশটি পাশ হলো, বিলটি পাশ হলো। আজকে হঠাৎ করে জামাতের আমিরের যে বক্তব্য পরিবর্তন হয়ে গেল সংসদে, চলুন একটু জেনে দেখি যে কোন প্রেক্ষাপটে তার এই বক্তব্য পরিবর্তন হলো এবং তার নিজের ঘরেই আগুন লাগার উপক্রম হয়েছে কিনা। থাকবেন দর্শক। বলছিলাম জামাতের হঠাৎ বক্তব্য পরিবর্তন। এখন তারা চায় সব দল রাজনীতি করুক, সব দলের অধিকার থাকুক। তাহলে কি তারা চায় যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হোক, আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারুক, তাদের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক? কি বলছেন তিনি? কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, দেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক জামাত আমির। এই বক্তব্য আমরা বিএনপিকেও দিতে দেখেছিলাম। বিএনপিও বলেছিল যে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। একটি খবর আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে ডেইলি স্টার এরকম একটা শিরোনাম করেছিল, দেখে নিন। সেখানে তিনি বলেছিলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ চাওয়া হবে ভয়ঙ্কর চর্চা। সালাউদ্দিন আহমেদ যখন জামাত এনসিপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছিল, সেই সময়ে এই বক্তব্য তিনি দিয়েছিলেন। গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল, তাও ডেইলি স্টারের মতো গণমাধ্যমে। এই যে বক্তব্যের তারপরে আমরা দেখলাম যে বিএনপি সংসদে পাশ করলো ওই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, যে অধ্যাদেশের ভিত্তিতে প্রফেসর ইউনূস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিশ্চিত করেছিলেন। তার মানে বিএনপিও ওই নিষেধাজ্ঞার ব্যাপারটা আরও প্রতিষ্ঠিত করলো, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না। তার মানে বক্তব্য চেঞ্জ হয়ে গেল। তার মানে বক্তব্যটা চেঞ্জ হয় সময় কাল এগুলো ভেদে, মানে যার যেরকম সময় যখন যেটা প্রয়োজন বক্তব্য দেওয়ার, তখন সেই রকম বক্তব্য রাজনৈতিক নেতারা দিয়ে থাকেন। কি বলছেন জামাতের আমির? দেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনার পক্ষে নিজের দলের অবস্থান জানিয়েছেন জামাতের আমির। তিনি বলেছেন, আমরা চাই প্রিয় বাংলাদেশ রাজনীতির সুস্থ ধারায় জনগণের প্রতি দায় ও দরদ নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এ দেশের রাজনীতি পরিচালনা করুক। এই ভালো কথা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে আন্দোলন করার সময় কোথায় ছিল? তখন বেমালুম ভুলে গিয়েছিলেন। এখন কেন মনে হলো সেটা আস্তে আস্তে বেরোচ্ছে। চলুন পরের ব্যাপারে যাই। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজম খান জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল 2022 সংশোধন করে 2026 বিল পাশের জন্য প্রস্তাব করেন। সে সময় এর বিরোধিতা করেন জামাতের আমির। এবং বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে শফিকুর রহমান বলেন, 75-এর পট পরিবর্তনের পর ক্ষমতার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে, যার সুফল পরবর্তী পর্যায়ে পেয়েছে। এবং আজকে পার্লামেন্টেও সেই ধারাবাহিকতার যে অংশ, আজকের পার্লামেন্টটাকেও সেই ধারাবাহিকতার অংশ তিনি দেখছেন। তিনি বলেন, 79 সালে অল পলিটিক্যাল পার্টি রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে আওয়ামী লীগেরও আবার পুনর্জন্ম হয় বাংলাদেশে।
সে সময়ে যে কয়টা দল ছিল সবগুলোই রাজনীতি করার অধিকারটুকু ফিরে পায়, আমরাও পেয়েছি। আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি যে মহান ব্যক্তি এই উদ্যোগ নিয়েছিলেন তার প্রতিও কৃতজ্ঞতা আদায় করেছি। শফিকুর রহমান বলেন, এই বিলে প্রস্তাব করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও তা আনেননি। স্বাধীনতার পরে তখনকার শাসক মানে তার নাম উচ্চারণ করতে আপনার একটু কুণ্ঠাবোধ হয়, একটু ইতস্তত করেন, একটু লজ্জাবোধ হয়, একটু সংকোচ হয়, তাই তো? স্বাধীনতার পরে শাসনে কে ছিলেন? বঙ্গবন্ধুর নামটা বঙ্গবন্ধু না বলেন, আপনি তো বলবেনই না, কিন্তু শেখ মুজিব বলতেও একটু বোধহয় একটু লজ্জা হয় কিংবা একটু ঘৃণা হয়। কারণটা কি? কারণটা তো আমরা সবাই জানি। তিনি ওইটাকে স্কিপ করে বলছেন, স্বাধীনতার পরে তখনকার শাসকও তা আনেননি, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আনেননি, তিনবারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী তিনিও আনেননি, অর্থাৎ খালেদা জিয়ার কথা বলছেন। এই জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে ফ্যাসিস্টের একজন বিকৃত প্রতিভূ শেখ হাসিনা। আচ্ছা, পরবর্তীতে অন্তর্বর্তী সরকারও এর ধারাবাহিকতা রক্ষা করেছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তো আপনাদের দহরম মহরম সম্পর্ক ছিল, তাহলে সেটা অন্তর্বর্তী সরকারকে করতে দিয়েছেন কেন? সেটাও তো একটা বড় প্রশ্ন। তার মানে আপনারা পেরে ওঠেননি। জামাত আমির বলেন, কি আছে এতে? এতে তিনটা সংগঠনের নাম দেয়া হয়েছে, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামি ইসলামী। পাক সেনা ও আরো কিছু সহযোগী ফোর্সের সঙ্গে এই তিনটা রাজনৈতিক সংগঠনের নাম এসেছে। তিনি আরো বলেছেন, বর্তমান উপস্থাপনাতেও তাদের নাম বলা হয়েছে। আল্লাহই ভালো জানেন ৭১-এর এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা এর একমাত্র পূর্ণাঙ্গ সাক্ষী, বাকিরা আংশিক সাক্ষী। আল্লাহই ভালো জানেন, আল্লাহ তো সবকিছুই ভালো জানেন, কিন্তু মানুষ কি কিছুই জানে না? ৭১-এর ঘটনা মানুষ কিছুই জানে না। আপনি বলতে চাইছেন যে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে এই ব্যাপারটা যেন ডিসমিস করে দেওয়া হয়, এই ব্যাপার নিয়ে কেউ কোনো কথা বলবে না, শুধুমাত্র এই ব্যাপার নিয়ে কথা বললে একমাত্র আল্লাহই কথা বলবে, মানুষ, তার সৃষ্টি মানুষ কোনো কথা বলবেন না, কারণ ব্যাপারটা যেহেতু জামাত সংশ্লিষ্ট ইস্যু। এখন ব্যাপারটা আপনাদের কাছে এখনো যদি ধোঁয়াশা থাকে তাহলে আর একটু পরিষ্কার করে, আজকে সংসদে যে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিলটা পাশ হয়েছে, জামুকা বিল, সেই বিলে জামাত ইসলাম, নেজামি ইসলাম এবং মুসলিম লীগ এই তিন দলকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী এবং তাদের বিরুদ্ধেই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে, এই বিল আনুষ্ঠানিকভাবে সংসদে পাশ হয়েছে এবং তাতেই জামাতের গাত্রদাহ তৈরি হয়েছে। এবং সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এনসিপি পর্যন্ত সেই বিলের বিরোধিতা করেনি, সমর্থন জানিয়ে স্পিকারকে লিখিত দিয়েছে। এতে করে আরো বেশি অসহায় বোধ করেছে আজকে জামাত সংসদে। এই কারণেই জামাতের আমিরের বক্তব্যে একটা পরিবর্তন আমরা দেখছি। তিনি যখন টের পাচ্ছেন যে এই অধ্যাদেশ বিল আকারে পাশ হওয়ার পরে যে কোনো মুহূর্তে জামাতের উপরে দুর্যোগ নেমে আসতে পারে, জামাতকে নিষিদ্ধ করে দেয়া হতে পারে, আদালতে জামাতের বিচার হতে পারে, আদালতে যে কেউ এখন যদি মামলা করে ফেলে এই সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারটা নিয়ে, মামলা করে ফেললে আদালত দল হিসেবে জামাত ইসলামীর বিচার করে ফেলতে পারে, এরকম একটা শঙ্কা যখন তৈরি হয়েছে, তখন তিনি বলছেন সব দলের অংশগ্রহণ, সব দলের রাজনীতি করার অধিকার থাকার কথা, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা, তারপরে তার আমলে শেখ হাসিনার দেশে ফেরা, সেই ব্যাপারগুলোও তিনি বলেছেন যে আওয়ামী লীগও রাজনীতি করার অধিকার পেয়েছিল। আওয়ামী লীগকে তখনও রাজনীতি থেকে দূরে রাখা হয়েছিল ৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, কিন্তু বেশি দিন সেটা স্থায়ী করা যায়নি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে হয়েছে। সেই সময়টা কিন্তু মাত্র 4 বছর, তার মধ্যেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকেও ফিরতে দিতে হয়েছে। এই ব্যাপারগুলো তিনি স্মরণ করেছেন। স্মরণ করার একটাই কারণ যে কিছুদিন আগে যে তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা চেয়ে এনসিপি এবং হাসনাত আবদুল্লাদের আন্দোলনে রসদ জুগিয়েছেন, জনবল সাপ্লাই দিয়েছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং শাহবাগে ওই আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান পর্যন্ত আমরা শুনেছি। সেই স্লোগান কারা দিয়েছে তার দায়ভার এনসিপির নেতারা নিতে চান, সেরকম একটা পর্যায়কে এখন ভুলে গিয়ে এখন সব দলের রাজনীতি করার সুযোগের কথা বলছেন। এই কারণেই কি যে আজকে অধ্যাদেশটি পাশ হয়েছে, যেখানে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের নাম চলে এসেছে। দর্শক,
আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি এটা মনে হয় না যে রাজনৈতিক ব্যক্তিরা, শুধুমাত্র জামাতের কথা বলে লাভ নাই, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যাদের কথাই বলেন না কেন, রাজনীতির মানুষগুলো তাদের কথার পরিবর্তন করে সুবিধাজনক সময়ে, এবং এটা বাংলাদেশের রাজনীতির একটা নিয়মিত চিত্র? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।